আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। সবাই আশা করি ঈদ ভালো আছে। মুবারক মিস। আমরা লাস্ট ক্লাসে সেন্ট্রিফুগাল পাম্পের কতটুকু পড়েছিলাম, তো একটু আবার রিপিট করছি, কারণ যেহেতু তোমাদের মাঝখানে একটা ব্রেক পড়েছে, হয়তো একটু আবার রিকল করার জন্য একটু রিপিট করছি। তারপর আমরা টারবাইন পাম্প যেখান থেকে শেষ করেছিলাম সেখানে চলে যাবো। আমরা ডিফারেন্ট টাইপের পাম্প দেখছিলাম, তার মধ্যে যেটা লাস্টে দেখেছিলাম যে সেন্ট্রিফিউগাল পাম্পের কাজটা হচ্ছে পানিতে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে এনার্জি সাপ্লাই করে। তো সেন্ট্রিফিউগাল পাম্পের যে এলিমেন্ট গুলো ছিল, একটা ছিল ইম্পেলার, যেটা ভেইন থাকে, যেই ভেইনটা শ্যাফটের সাথে কানেক্টেড থাকে। শ্যাফট বলতে জাস্ট একটা রডের মতো, যদি আমরা খুব সিম্পল ভাবে চিন্তা করি, যেই শ্যাফটটা ঘুরবে তার সাথে সাথে ইম্পেলার ভেইনটুকু রোটেট করতে থাকবে। এবং যখন একটা নির্দিষ্ট কোন একটা অবজেক্ট, কোন একটা সেন্টার অ্যাবাউটে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, তোমরা জানো যে সেটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করে, এবং সেই ফোর্সের অ্যামাউন্ট কত সেটাও আমরা বের করতে পারি। সেগুলো ইকুয়েশন তোমরা পড়ে আসছে, এগুলো সবই। তো এই সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে এখানে পাম্পটা অপারেট করছে, ঠিক আছে। তো এটার ফাংশনটা কি? এখানে যদি আমরা শ্যাফটটা ঘুরাই, শ্যাফটটা অবশ্যই অটোমেটিক্যালি ঘুরবে না, সামহাও কোনো মোটর, ইলেকট্রিক্যাল মোটর অথবা হচ্ছে কোনো ফুয়েল ড্রিভেন কোনো ইঞ্জিনের মাধ্যমে এই শ্যাফটটাকে ঘোরাতে হয়। যখন শ্যাফটটা ঘোরানো হয়, তখন শ্যাফটের সাথে অ্যাটাচড এই ইম্পেলার ব্রেইনের যে পার্টটুকু, সেইটাও কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। এবং যখন ফার্স্ট টাইম পাম্পটা অপারেট করা হবে, মানে চালু করা হবে, তখন ইম্পেলার ব্রেইনটা যখন ঘুরবে, এই পাম্পের ভিতরে একটা পার্শিয়াল ভ্যাকুয়াম তৈরি হবে, এবং এই পার্শিয়াল ভ্যাকুয়ামের কারণে একটা সাকশন ফোর্স তৈরি হবে, যে সাকশন ফোর্সের মাধ্যমে যেই সোর্স থেকে বা সাকশন সাইডে যে রিজার্ভার থেকে পানিটা তোলা হবে, সেখান থেকে পানিটা অটোমেটিক্যালি এইখানে পাম্পের ইম্পেলারের আইয়ের উপর, এই যে ইম্পেলার আইটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কানেক্টেড, এখানে এসে পানিটা ইনফ্লো হয়ে এখানে ইম্পেলার উপর এসে পড়বে। এরপর যখন ইম্পেলার উপর পড়বে, ইম্পেলারটা ঘুরছে, হাই স্পিডে ঘুরছে। তো হাই স্পিডে ঘোরার কারণে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করছে, এবং ফ্লুইডটা যখন, বা এখানে পানিটা, আমরা এখানে পানি নিয়ে বলছি, ওয়াটারটা যখন এখানে ইম্পেলারের ভেইন গুলোর কন্টাক্টে আসছে, ইম্পেলার ভেইন গুলো যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা তৈরি করছে, সেই এনার্জিটা এখানে ফ্লুইডে ট্রান্সফার করবে। ফ্লুইড কি করবে? খুব হাই স্পিডে, যেহেতু এখানে ফ্লুইডে ট্রান্সফার করবে, এবং ফ্লুইডের অবভিয়াসলি কোনো না কোনো ফর্মে তার এনার্জি বেড়ে যাবে। এটা আসলে বাড়ে হচ্ছে কাইনেটিক এনার্জিটা, যার কারণে ফ্লুইডটা আসলে যে স্পিডে এসে পাম্পে ঢুকে, তার থেকে অনেক বেশি হাই স্পিডে ইম্পেলার থেকে চারপাশে ছড়িয়ে পড়ে। হাই স্পিডে বা হাই কাইনেটিক এনার্জি দিয়ে এই ইম্পেলার থেকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে কোথায় পড়ে? কেসিং এর মধ্যে। তারপর কেসিংটা আমাদের এমন ভাবে ডিজাইন করা হয়, এখানে এনার্জি ট্রান্সফরমেশন হয়। তো এনার্জি ট্রান্সফরমেশন বলতে ফ্লুইডটা খুব হাই স্পিডে হাই কাইনেটিক এনার্জি নিয়ে কেসিং এর মধ্যে প্রবেশ করছে। তারপর যখন কেসিং থেকে, এই যে তোমরা যদি এরিয়াটা দেখো, কেসিং এর এরিয়াটা এমন হবে যে গ্র্যাজুয়ালি এরিয়াটা বাড়তে থাকে, এটাকে ভলিউড কেসিং বলা হয়। তো গ্র্যাজুয়ালি এরিয়াটা বাড়তে থাকলে, যেই হাই স্পিডে বা হাই কাইনেটিক এনার্জি নিয়ে পানিটা ফ্লুইডের কেস পাম্পের কেসিং এ চলে আসছে, সেই কাইনেটিক এনার্জিটাই আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু প্রেসার এনার্জিটা, ফ্লুইডের প্রেসার এনার্জিটা বাড়তে থাকবে। এবং যখন এই জায়গায় পৌঁছে যাবে, দ্যাট মিন্স পাম্প থেকে যখন বের হয়ে যাবে ডিসচার্জ পাইপের দিকে, ঠিক সেই মুহূর্তে তার এনার্জি কনভার্সনটা কমপ্লিট হবে। কাইনেটিক এনার্জিটা ফুললি প্রেসার এনার্জিতে কনভার্ট হবে, এবং এখানে যে পানিটা বের হয়ে যাবে, সেখানে অনেক বেশি প্রেসার এনার্জি থাকবে সেই পানিতে, এবং সেই হাই প্রেসারের মাধ্যমে ফ্লুইডটা হায়ার এলিভেশন কোনো পয়েন্টে তুলতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি সেন্ট্রিফিউগাল পাম্পের বেসিক ইয়া। তবে এই যে কাইনেটিক এনার্জি থেকে প্রেসার এনার্জি কনভার্সন, সেটা কত এফিশিয়েন্টলি হবে সেটা ডিপেন্ড করে ইম্পেলার ভেইনের ডিজাইন এবং কেসিং এর ডিজাইন। আমরা লাস্ট ক্লাসে কয়েকটা টাইপ দেখেছি, যেমন একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে ভলিউড কেসিং। এমন ভাবে ডিজাইন করা হয় যে এখানে এরিয়াটা একই রকম থাকে না কেসিং এর, তো এখানে এনার্জি কনভার্সনটা এফিশিয়েন্টলি হয়। আরেকটা টাইপ হতে পারে ডিফিউজার পাম্প, যেখানে মেইন যে ইম্পেলার ভেইন থাকে তার সারাউন্ডিং আরেক সেট ভেইন থাকে, কিন্তু ওই ভেইন গুলো রোটেট করে না, সেগুলো স্টেশনারি ভেইন গুলোর মাধ্যমেও এনার্জি কনভার্সনটা মোর এফিশিয়েন্টলি হয়। এই দুইটা হচ্ছে, এবং ইম্পেলার ভেইন গুলোর ডিজাইনও সাথে সাথেও এনার্জি কনভার্সনটা কতটুকু এফিশিয়েন্টলি হবে সেটা ডিপেন্ড করে। এটা হচ্ছে মোটামুটি সেন্ট্রিফিউগাল পাম্পের যে বেসিক প্রিন্সিপাল। তো লাস্ট ক্লাসে আমরা টারবাইন পাম্পটা শুরু করেছিলাম। তো টারবাইন পাম্পও আসলে ওয়ান কাইন্ড অফ সেন্ট্রিফিউগাল পাম্প, দ্যাট মিন্স এখানেও কিন্তু অবশ্যই একটা রোটেটিং পার্ট বা ইম্পেলার থাকবে, যেই পার্টটা ঘোরার কারণে সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করবে, যেটা লিকুইডে ট্রান্সফার করার মাধ্যমে লিকুইডের প্রেসার এনার্জিটা
বাড়াবে। কিন্তু এই পাম্পটা আসলে বসানো হয় সাধারণত যেখানে লিকুইডটা সারফেস থেকে মানে গ্রাউন্ড থেকে অনেক নিচে থাকে। সাধারণত যদি আমরা ডিপ টিউবওয়েল পাম্পের কথা বলি, ডিপ টিউবওয়েলে তোমরা জানো যে আমাদের চারপাশে ঢাকা শহরে অনেক ডিপ টিউবওয়েল আছে, ডিপ ওয়েল পাম্প আছে। সেগুলো মাটি থেকে কত ফিট নিচে বলতে পারো? কত ফিট নিচ পর্যন্ত বোরহোল করতে হয়? আইডিয়া আছে কারো? না সেটা মিস। আচ্ছা, সেটা সাধারণত সে ধরো আমাদের এখানে যদি আমি এটা গ্রাউন্ড ধরি, এখানে এটা যদি আমাদের গ্রাউন্ড লেভেল হয়, সাধারণত দেখা যায় পানির লেভেল যেটা পানির লেভেল হয় হচ্ছে এখানে 100 থেকে 150 ফিট নিচে। আমাদের ঢাকা শহরের কথা আমি বলছি, ঠিক আছে? ঢাকা শহরে 100 থেকে 150 ফিট নিচে এত ডিপে। এখন এত ডিপে হলে যেটা নর্মাল আমরা যে টিপিক্যাল সেন্ট্রিফিউগাল পাম্পের কথা এতক্ষণ ডিসকাস করলাম, সেটা ভলিউম টাইপের হোক বা ডিফিউজার ভেইন সহ হোক, সেই পাম্পগুলোকে সাধারণত বসানো হয় হচ্ছে মাটির উপরে, এখানে বসানো হবে, ঠিক আছে? গ্রাউন্ডে বসানো হবে, গ্রাউন্ড থেকে পানি তোলা হবে। কিন্তু ওই পাম্পগুলোর একটা লিমিটেশন হচ্ছে খুব বেশি নিচ থেকে পানি তুলতে পারে না, সর্বোচ্চ 20 থেকে 25 ফিট। আমার মনে হয় জিনিসটা আমি লাস্ট ক্লাসে ডেসক্রাইব করেছি, যদি বুঝতে না পারো পরবর্তীতে আমাকে বলো যে কেন। সাধারণত সেন্ট্রিফিউগাল পাম্পের সাকশন যে লিমিটটা সেটা সাধারণত 20 থেকে 25 ফিট হয়। দ্যাট মিনস পাম্পটা যদি আমি এখানে বসাই, সেটা যদি আমার গ্রাউন্ড হয়, এটা সর্বোচ্চ 20 থেকে 25 ফিট নিচ থেকে পানি তুলতে পারবে সর্বোচ্চ। এর থেকে যদি নিচে হয় তুমি পাম্প সেট করতে পারবা, কিন্তু পাম্প সেট করার পরে পাম্প যখন রান করব, আমরা অন করব, পাম্প অপারেট করবে কিন্তু পানি উঠবে না, ঠিক আছে? সেন্ট্রিফিউগাল পাম্পের ইভেন ডিসপ্লেসমেন্ট পাম্পেরও এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ যে আমরা সাকশন লিফটটাকে চাইলেও বাড়াতে পারি না। এটা কিন্তু 20 থেকে 25 ফিটই হয়। পানি হচ্ছে আমার অনেক নিচে, পানির লেয়ারটা হচ্ছে অনেক নিচে, যেটা 100 থেকে 150 ফিট। আমি তো এখানে আমি যদি গ্রাউন্ডের উপরে পানিটা এখানে যদি পাম্প বসাই, তাহলে আমার পানিটা উঠবে না। আমাদেরকে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের পাম্পটাকে নিয়ে যেতে হয় ওয়াটার লেভেলের কাছাকাছি, অথবা অথবা তার থেকেও নিচে। মানে ইদার হচ্ছে সাবমার্স কন্ডিশন হতে পারে পাম্পটা, অথবা হচ্ছে একদম ওয়াটার লেভেলের কাছাকাছি। তো এমন ভাবে নিতে হবে, যদি আমরা ওয়াটার লেভেলের কাছাকাছিও রাখি, এমন ভাবে হতে হবে যাতে তার যেই পানির লেভেল থেকে পাম্পের যে সেন্টার লাইনটা সেটা যাতে 20 থেকে 25 ফিটের বেশি না হয়, সেটা মাথায় রেখে আমাদেরকে কিন্তু পাম্পটাকে বসাতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে পাম্পটা হচ্ছে পানির মধ্যে সাবমার্স কন্ডিশনে আছে, ইমার্স কন্ডিশনে আছে। দ্যাট মিনস হচ্ছে এখানে যেমন ছবিতেও দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই পাম্পের মেইন অপারেটিং পার্টটা। সেটা যদি আমার পানির লেভেল এখানে হয়, সেটা পুরোপুরি পানির নিচে আছে। তো পানির নিচে আমরা পাম্পটা দিলাম, তাহলে আমাদের যে ওই যে লিমিটেশনটা যে পানি 20 থেকে 25 ফিট নিচ থেকে তোলা যাবে, সেই লিমিটেশনটা আমরা ওভারকাম করতে পারলাম। বাট এখানে প্রবলেমটা কি হচ্ছে, যদি আমি পাম্প এখানে বসাই, আমাকে পানি তুলতে হবে অনেক উপরে। আমি যদি পাম্প সামহাও এখানে বসাতে পারতাম মিড লেভেলে, আমাকে তুলতে হতো হয়তো 100 ফিট বা 50 ফিট। কিন্তু আমি যখন পানির লেভেলের কাছাকাছি বসাচ্ছি, তখন আমাকে কিন্তু ফুল হাইটটাই উঠাতে হচ্ছে। তো আগের যে ক্যাপাসিটি আমরা পাম্প ইউজ করতাম, যদি আমি পানি এখানে ইন্টারমিডিয়েট কোনো পয়েন্টে পাম্পটা বসাতে পারতাম, কিন্তু পাম্প যখনই আমি নিচে বসাচ্ছি, পাম্পকে কিন্তু পানি তুলতে হচ্ছে অনেক উপরে। তখন দেখা যায় সিঙ্গেল যে সেন্ট্রিফিউগাল পাম্পের যেই অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই অ্যারেঞ্জমেন্টে মানে সেই এক সেট ইম্পেলার কেসিং এর যে সেটটা, সেটা দিয়ে এনাফ হয় না এই পরিমাণ প্রেসার ডেভেলপ করা পানিতে, যে এটা 100 থেকে 150 ফিট পর্যন্ত তুলতে পারে। দ্যাটস ওয়াই এখানে যদি তোমরা ছবিতে দেখো, যে এখানে কিন্তু এখানে যে দেখা যাচ্ছে ব্লু কালারের, হোয়াইট এবং ইয়েলো কালারের যে সেট গুলো, সেগুলো এক একটা ইম্পেলারের সেট। এখানে ছবিতে যেমন দেখা যাচ্ছে যে 3টা সাকসেসিভ ইম্পেলারের সেট এখানে কানেক্টেড। তো 3টা যে নট নেসেসারিলি 3টা হতে পারে, 4টা হতে পারে, 5টা হতে পারে, ইভেন 7টা, 8টা, 10টা পর্যন্ত হয়। এটা ডিপেন্ড করবে কিসের উপর ডিপেন্ড করবে, যে পানিটা কত উপরে তুলতে হবে। দ্যাট মিনস পাম্পকে কত কি পরিমাণ প্রেসার ফ্লুইডে ট্রান্সফার করতে হবে, বা পাম্পের ক্যাপাসিটি কত হওয়া দরকার। টিপিক্যালি একটা ইম্পেলার সেট, এখানে তো একই টাইপেরই সাধারণত অ্যারেঞ্জমেন্টটা করা হয়, মানে একই ধরনের ইম্পেলারেরই সেট সিরিজে একটার পর একটা কানেক্টেড থাকে। তো কয়টা হবে সেটা ডিপেন্ড করবে যে আমার কি পরিমাণ প্রেসার পানিতে সাপ্লাই করতে হবে। থিওরিটিক্যালি একটা ইম্পেলার সেট যে পরিমাণ পানিতে প্রেসার ডেভেলপ করার কথা, যদি আমরা 3টা অ্যাড করি এভাবে লিনিয়ারলি বা হচ্ছে সিরিজে কানেক্টেড করলে, থিওরিটিক্যালি তার যে পরিমাণ প্রেসার দেওয়ার কথা, সেটা একটা ইম্পেলার সেট যে পরিমাণ প্রেসার দিবে তার 3 টাইমস হওয়ার কথা, ঠিক আছে? তার মানে সে ধরে নেই যে আমরা পানি যদি একটা ইম্পেলার সেটের মাধ্যমে আগে যদি 20 ফিট উঠতে পারতো,
তাহলে যদি আমি 3টা ইম্পেলার সিরিজে কানেক্টেড করি তাহলে কত ফিট উঠতে পারার কথা বলো তো? প্রেসার বেশি দিতে পারলেই তো পানি উপরে বেশি উঠবে, তাই না? বলছি যে সিঙ্গেল ইম্পেলার সেটস, হ্যাঁ বলো, বলছিল একজন। সিঙ্গেল ইম্পেলার সেট যদি এরকম হয় যে পানিকে 20 ফিট উপরে তুলতে পারে, তাহলে আমি সিমিলার টাইপের 3টা ইম্পেলারকে আমি যদি সিরিজে কানেক্ট করি সেটা কতটুকু উপরে পানি তুলতে পারবে? সেটা 60 ফিট হওয়ার কথা লিনিয়ারলি, মানে হচ্ছে তুমি 3টা করছো, একটা যে পরিমাণ পানিকে এনার্জি সাপ্লাই করে সেটা যদি 20 ফিট পানি উপরে তুলতে পারে, তাহলে 3টা যদি কানেক্ট করি তাহলে আমি 60 ফিট তুলতে পারি। তো আমার যদি 100 ফিট লাগে, আমাকে দেখতে হবে তারপর কয়টা লাগবে ইম্পেলার সেট। তাহলে আমাকে যদি সেটা সিঙ্গেল ইম্পেলার সেট সেই ধরনের 20 ফিট তুলতে পারে, আমাকে 5টা এভাবে সিরিজে কানেক্টেড করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে কয়টা কিভাবে, কেন আমি সিলেকশন কিভাবে করব যে কয়টা আমার ইম্পেলার কানেক্টেড হতে হবে। তো এটা আসলে ডিপেন্ড করবে যে আমার পানির লেভেলটা কোথায়, আমাকে কতটুকু উপরে তুলতে হবে পানিটা, তার উপর বেস করে এই যে ইম্পেলারের যে সেটটা কয়টা হবে, সিরিজে কয় সেট কানেক্টেড থাকবে, সেটা আসলে সেটার উপরেই আমরা সেই ক্রাইটেরিয়ার উপরে বেস করে আমরা সিলেক্ট করবো যে কয়টা ইম্পেলারকে আমরা এখানে সিরিজে কানেক্ট করবো, যেটা নাম্বারটা। ঠিক আছে, তবে যেটা বললাম যে এটা যদিও বলা হচ্ছে যে থিওরিটিক্যালি একটা ইম্পেলার যে পরিমাণ এনার্জি সাপ্লাই করতে পারে, ধরো এনার্জি সাপ্লাই করে যে পরিমাণ লিফট করার কথা 3টে ইম্পেলার হলে থিওরিটিক্যালি তা 3 টাইমস হবে, বাট প্র্যাকটিক্যালি এটা পাওয়া যায় না, দেখা যায় যে সেখানে কিছু লস হয়। তো কাছাকাছি পাওয়া যায়, বাট নট নেসেসারিলি যে আসলে পুরোপুরি পাওয়া যায়। তো এইভাবে করে একটা এস্টিমেশন করে আমরা সেভাবে করে ইয়াটা করে থাকি। আচ্ছা, এটার যে অপারেশন প্রিন্সিপালটা সেটা কিন্তু সিমিলার টাইপেরই সেন্ট্রিফিউগাল পাম্পের মতনই, শুধু ডিফারেন্স হচ্ছে আমরা এর আগে যে সেন্ট্রিফিউগাল পাম্প একটু আগে আমি ডেসক্রাইব করেছি, এখানে যে ড্রাইভ শ্যাফটটা ছিল, শ্যাফটটা খেয়াল করো, এই শ্যাফটটা যেটা ইম্পেলারকে ঘুরায়, সেই ড্রাইভ শ্যাফটটা থাকে হরিজন্টাল। দ্যাট মিন্স এটা এইভাবে ঘুরবে, হ্যাঁ, হরিজন্টাল এক্সিস এর অ্যাবাউটে ঘুরবে। কিন্তু এইখানে যে টারবাইনের ক্ষেত্রে, যেই টারবাইন পাম্পের ক্ষেত্রে যে ইম্পেলার ভেন গুলো আছে, সেগুলো কিন্তু এই যে ড্রাইভ শ্যাফটটা, এটা হচ্ছে এইটা, এটার মধ্যে ইম্পেলার গুলো কানেক্টেড। তো ইম্পেলার গুলো এখানে ঘুরবে, কিন্তু এটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস এর অ্যাবাউটে ঘুরবে। আমি যেটা আসলে দেখাচ্ছি আমি এখানে স্ক্রিনে, সেটা আসলে তার ডিরেকশন না, এখানে তো আসলে ভার্টিক্যাল এক্সিস 2D আমি দেখাতে পাচ্ছি না, ভার্টিক্যাল এক্সিস এর অ্যাবাউটে ঘুরবে। আশা করি বুঝতে পারছো। তুমি যদি এরকম একটা ভার্টিক্যাল রড নাও, সেটাকে যদি ঘুরাও, সেটা যেভাবে ঘুরবে আর কি, সেই ভার্টিক্যাল এক্সিস এর অ্যাবাউটে ইম্পেলারটা ঘুরবে। এখানে একটা ভার্টিক্যাল এক্সিস বা একটা শ্যাফট আছে, যেটা মাটির উপরে সাধারণত মোটর বা ইঞ্জিন থাকবে, যেটা এই ভার্টিক্যাল শ্যাফটটাকে ঘোরাবে, এবং ভার্টিক্যাল শ্যাফটের সাথে ইম্পেলারের কয়েকটা সেট সিরিজে কানেক্টেড থাকবে, একটার পরে একটা। এবং পানি কি করবে, পানি কিন্তু একসাথে তিনোটাতে যাচ্ছে না, সিরিজে কানেক্টেড। এই জন্যই বলেছে সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন তো তোমরা আগেই পড়ে এসছো। সিরিজে কানেক্টেড এখানে যখন হবে, যখন আমরা পাম্পটাকে ফার্স্ট টাইম অপারেট করব, এখানে একটা সাকশন ফোর্স তৈরি হবে, পানিটা শুরুতে ফার্স্ট ইম্পেলারে ঢুকবে, ইম্পেলার কি করবে, সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করবে, এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে ফ্লুইডের কাইনেটিক এনার্জিটা বাড়বে। ফ্লুইড হাই স্পিডে সেকেন্ডটাতে ঢুকবে, সেকেন্ড সেট অফ ইম্পেলারে ঢুকবে। তারপর সেখান থেকে হাই প্রেসার নিয়ে আবার থার্ডটাতে ঢুকে আবার আবার আরেকবার প্রেসার বেড়ে তারপর এখান থেকে হচ্ছে এই ডেলিভারি পাইপের মাধ্যমে এই যে মাটির উপরে থাকা পাইপ লাইনের মাধ্যমে বের হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে আসলে প্রেসার যেটা ডেভেলপ করছে, মানে ফ্লুইড যেটা ইম্পেলার থেকে পাচ্ছে, সেই প্রেসারটা 3বারে আসছে। প্রথমবার ইম্পেলারে যখন ঢুকছে তখন একবার ফ্লুইডের প্রেসার বাড়ছে, সেকেন্ড টাইম যখন ঢুকছে তখন আরেকবার বাড়ছে, থার্ড ইম্পেলার থেকে যখন বের হয়ে যাচ্ছে তখন আরেকবার বাড়ছে। তো এইভাবে সাকসেসিভলি যেহেতু ফ্লুইডের প্রেসারটা বাড়ে, এই ধরনের পাম্পকে অনেক সময় আমরা মাল্টি স্টেজ পাম্পও বলে থাকি, মানে স্টেজ বাই স্টেজ এটার যে প্রেসারটা বা এনার্জিটা সেটা বেড়ে যাচ্ছে। এই ধরনের পাম্প হচ্ছে টারবাইন পাম্প। তো টারবাইন পাম্পটা আসলে আমরা কখন তাহলে প্রোভাইড করব, যখন আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পের যে ম্যাক্সিমাম যে লিমিটটা, যে এখান থেকে পানি তোলার যে লিমিটটা, যে 20 থেকে 25 ফিট, তার থেকে যদি বেশি হয় পানির লেভেলটা, তখন আমাদেরকে কি করতে হবে, পাম্পটাকে নিয়ে যেতে হবে পানির লেভেলের কাছাকাছি। কিন্তু পাম্পটাকে যখন পানির লেভেলে আমরা কাছাকাছি নিয়ে যাই, পাম্পকে আবার পানি তুলতে হয় অনেক উপরে, তখন আমাদের মাল্টিপল সেট অফ ইম্পেলার অ্যান্ড গাইড ভেনের যে সেটটা, সেটা আমরা এখানে অ্যাড করে পানিটাকে মাটির উপরে গ্রাউন্ড পর্যন্ত তুলতে পারি। আর এখানে যে ইম্পেলারের সেট গুলো থাকবে, সেগুলো হচ্ছে ভার্টিক্যাল শ্যাফটের সাথে কানেক্টেড থাকবে। অনেক ক্ষেত্রে এই যে প্রাইম মুভারটা বা মোটর
বা যেটা বলছি যে ইঞ্জিন, সেগুলো বিশেষ করে মোটরটা অনেক সময় কিন্তু সেটা মাটির উপরে না থেকে এই পার্টটাও অনেক সময় পানির মধ্যে ইমার্স থাকে এফিসিয়েন্সি বেশি পাওয়ার জন্য। আর যদি কাছাকাছি হয়, মানে এই হাইটটা যদি কম হয়, মোটরটা সাধারণত মাটির উপরে থাকে, আর পাম্পের যে অপারেটিং পার্টটা সেটা থাকে হচ্ছে পানির নিচে অথবা পানির লেভেলের কাছাকাছি। তো এটা সুবিধা হচ্ছে এটাকে প্রাইমিং করতে হয় না, এবং যেহেতু পানির মধ্যে যদি ইমার্স কন্ডিশনে থাকে, পানির ওয়াইড ফ্লাকচুয়েশনকে এটা কোপ আপ করতে পারে, ইজিলি আমরা পাম্পটাকে অপারেট করতে পারি। তবে সবচেয়ে বড় যেটা সমস্যা, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের ঢাকা ওয়াসার অনেকগুলো পাম্প আছে এই ধরনের ডিপ টিউবওয়েল পাম্প, সেই পাম্পগুলো যেটা সমস্যা হয় যে কোনোভাবে প্রবলেম হয়ে গেলে সেটাকে আমার ঠিক করতে অনেক সময় লেগে যায়, কারণ যে অপারেটিং পার্টটা আছে সেটা যেহেতু পানির নিচে বা অনেক নিচে থাকে, মাটির অনেক নিচে, এগুলো ইনএক্সেসিবল, এবং ইন্সপেকশন করা বা কন্টিনিউয়াসলি সেগুলোকে মেইনটেনেন্স করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। অনেক সময় শ্যাফট যেটা থাকছে, যে ভার্টিক্যাল শ্যাফটটা, যদিও বিয়ারিং দিয়ে লাগানো থাকে চারপাশে শক্ত করেই, বাট অনেক সময় শ্যাফটটাও ভেঙে যেতে পারে, তখনও এটা প্রবলেম হতে পারে। এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেন্ট্রিফিউগাল পাম্প। এরপরে যে পাম্পটা সেটা হচ্ছে এক্সিয়াল ফ্লো পাম্প, এক্সিয়াল ফ্লো বা প্রোপেলার টাইপের পাম্প। এক্সিয়াল ফ্লো প্রোপেলার টাইপের পাম্প যেটা, সেটা টিপিক্যালি ওয়াটার সাপ্লাই সিস্টেমে ব্যবহার করা হয় না। এটা সাধারণত ইরিগেশন সিস্টেমে বা অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট ইউনিট গুলোতে যদি অল্প একটু জায়গাতে একটা থেকে আরেকটা ইউনিটে ট্রান্সফার করতে হয়, তখন আমাদের দেখা যায় হেড যখন খুব কম হয়, কম হেডে পানিটাকে তুলতে হয়, তখন অনেক ক্ষেত্রে এই ধরনের প্রোপেলার টাইপের পাম্পটা ইউজ করা হয়। তো প্রোপেলার টাইপের আমরা যেটা ইরিগেশন পাম্প হিসেবে অনেকেই হয়তো বা এই ধরনের ছবি দেখে আসছো, সেটা আমি একটু ছবিটা বোঝার জন্য দিয়েছি। আর এটা হচ্ছে আসলে তার যে মেইন অপারেটিং পার্টটা, এক্সেসিবল পার্টটা, সেই পার্ট হচ্ছে এটা। আমরা যদি এখানে ছবিটা একটু দেখি, এখানে এই পাশটা হচ্ছে ক্যানেল, যেখান থেকে পানিটা ইরিগেশনের জন্য তোলা হচ্ছে। এখানে একটা ড্রাইভ শ্যাফট আছে, যে ড্রাইভ শ্যাফটটা এখানে ফুয়েল ইঞ্জিনের মাধ্যমে কানেক্টেড। এই যে একটা ড্রাইভ শ্যাফট, যে ড্রাইভ শ্যাফটটা প্রোপেলারটাকে ঘুরাচ্ছে। এবং প্রোপেলারটা যদি এখানে ছবিটা একটু দেখো, প্রোপেলারটা কিসের মতো দেখতে, আমরা সিম্পল যে পাখা আমরা যে আমরা মানে আমাদের যেটা সিলিং ফ্যান অথবা অন্য যে টেবিল ফ্যান গুলো, সেগুলোতে যে প্রোপেলার গুলো কাইন্ড অফ সেরকম সেরকম কিন্তু যেগুলো কিন্তু আগের যে সেন্ট্রিফিউগাল পাম্পটা আমরা দেখেছি সেগুলোর সাথে ডিফারেন্ট, কিন্তু সেগুলোর কিন্তু প্রোপেলার গুলো অন্য টাইপের ছিল। এই ধরনের পাখার মতো এই ধরনের ইম্পেলার থাকবে, যেটা একটা কেসিং এর মধ্যে ড্রাইভ শ্যাফটের সাথে কানেক্টেড থাকবে। ড্রাইভ শ্যাফটটা ঘুরাবে এই ইঞ্জিনটা বা মোটরও হতে পারে, এবং দেখতে পাচ্ছ পানিটা এখানে লিফট করে এখানে চলে আসছে। তো এই ধরনের ইরিগেশন পাম্প আমার মনে হয় সবাই, অনেকে হয়তো বা গ্রামের বাড়িতে বা ঢাকার একটু বাইরে গেলেও অনেক জায়গাতে দেখা যায়। এখানে হচ্ছে যে হাই ফ্লো কিউটা, মানে যে ফ্লো রেটে পানিটাকে সাপ্লাই করতে হয় সেই ফ্লো রেটটা দেখা যায় অনেক বেশি দরকার হয়, কিন্তু হেডটা, যেই হেডে পানিটাকে লিফট করে সেই হেডটা সাধারণত কম হয়। সেটার জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট পাম্প হচ্ছে এক্সিয়াল ফ্লো পাম্প। এখন আসলে এক্সিয়াল ফ্লো কেন বলা হচ্ছে সেটাকে একটু আসে, তারপর আমরা একটু ডিটেলসে যাব। এক্সিয়াল ফ্লো বলতে এখানে যে ফ্লুইডটা থাকবে, বা এখানে যদি আমি পানির কথাই বলি, পানিটা পাম্পের ভিতরে ঢুকবে, মানে এই পর্যন্ত ঢুকবে, প্রোপেলার পর্যন্ত ঢুকবেও এক্সিয়ালি। এক্সিয়ালি বলতে হচ্ছে যে শ্যাফটের প্যারালালি, শ্যাফটটা যে ঘুরছে সেটার প্যারালাল ডিরেকশনে ঢুকবে, এবং বের হয়ে যাবেও এই ইম্পেলার থেকে যখন বের হয়ে যাবে এই দিকে ছড়িয়ে যায় না, শুধু ইম্পেলার থেকে এই পিছনের দিকে চলে আসে। তোমরা যদি একটু ফ্যানের বাতাসের ডিরেকশনটা খেয়াল করো, যখন আমরা একটা টেবিল ফ্যান যদি চালাই, ফ্যানটা আসলে কি করে, এমন ভাবে কিন্তু যে ব্লেড গুলো সেগুলোকে হচ্ছে ডিজাইন করা হয় যে সেটা পিছনের দিকে যে বাতাসটা থাকে সেটাকে টেনে জাস্ট সামনের দিকে ডিরেক্টলি কিন্তু আমাদের দিকে ট্রান্সফার করে। সিমিলার টাইপেরই তার ফাংশনটা এখানে। প্রোপেলারটা যখন ঘুরবে, এখানে প্রোপেলার টাইপের যে ইম্পেলারটা থাকবে সেটা যখন ঘুরবে, সেটা যে রিঅ্যাকশন ফোর্সটা তৈরি করবে, সেই রিঅ্যাকশন ফোর্সের মাধ্যমে পানিটা সাকশন সাইড থেকে এক্সিয়াল ডিরেকশনে এই প্রোপেলারের সাইড দিয়ে ঘুরে বের হয়ে পিছন দিয়ে বের হয়ে যাবে। তো এটার ঢুকবেও পাম্পের ভিতরে এক্সিয়ালি, বের হয়ে যাবেও এক্সিয়ালি। আদার যে সেন্ট্রিফিউগাল পাম্পগুলো আমরা ডিসকাস করেছি সেগুলোতে কিন্তু পাম্পটা ঢুকে এক্সিয়াল ডিরেকশনে, বাট বের হয়ে যায় পাম্প থেকে হচ্ছে রেডিয়াল ডিরেকশনে। আর এটা হচ্ছে দুইটাই সাকশন সাইড থেকে ঢুকবেও হচ্ছে এক্সিয়াল ডিরেকশনে, এবং ইম্পেলারের পিছনের দিকে যে বের হয়ে যাবে পানিটা বা ফ্লুইডটা, অন্য কোনো ফ্লুইডও হতে পারে, সেটাও হচ্ছে এক্সিয়াল ডিরেকশনেই হবে। তবে এটার অসুবিধা, যদি এটাতে আমরা অ্যাডিশনাল কোনো এলিমেন্ট না দেওয়া হয়, শুধু প্রোপেলার ইম্পেলারটাই শুধু থাকে, তখন দেখা যায় যে এটা ঘোরার কারণে যে ফোর্সটা তৈরি করে সেটা পানিতে, সেটা দুইটা কাজ করে। একটা হচ্ছে যে পানিটাকে it pushes the water past the rotor or impeller axially, that means পানিটাকে পুশ করে এটার পিছনের দিকে নিয়ে যায়, সাথে সাথে also imparts a spin to the water, এর সাথে সাথে পানিতে একটা স্পিনিং একটা কম্পোনেন্ট অ্যাড করে।
যেমন তোমরা ইরিগেশন ওয়াটারটা যদি খেয়াল করো যখন সাপ্লাই করা হয়, ওটা আশা করি খেয়াল করেছো তোমরা যে ওটা কিন্তু টার্বুলেন্ট ওয়াটার হয়, সেটা কিন্তু প্রচুর টার্বুলেন্স থাকে। সেই টার্বুলেন্স থাকলে পানিতে অসুবিধা কি? টার্বুলেন্স থাকলে অসুবিধা হচ্ছে যে সেই টার্বুলেন্সের কারণে কিন্তু যে এনার্জিটা পাম্প আসলে সাপ্লাই করছে পানিতে, তার অনেকটা এনার্জি কিন্তু এখানে ফ্রিকশন বা টার্বুলেন্সের কারণে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো যেটা হচ্ছে আসলে টিপিক্যাল যে ইরিগেশন পাম্পগুলোতে সেটা হয়, যেটা নর্মালি কিন্তু আদার যে সেন্ট্রিফিউগাল পাম্পগুলো আমরা এতক্ষণ ডিসকাস করলাম সেগুলোতে কিন্তু একসেপ্টেবল না। কারণ স্পিনিং কম্পোনেন্ট থাকলে সেখানে হচ্ছে এই টার্বুলেন্সের কারণে বা ফ্রিকশনের কারণে যেটা যে চারপাশে ধাক্কা খাচ্ছে তার কারণে প্রচুর এনার্জি লস হবে, এফিশিয়েন্টলি এনার্জি ট্রান্সফারটা হবে না। কিন্তু এখানে যেহেতু পানিটাকে অল্প হাইটে তোলা হয় সেই জন্য এটা অনেক সময় এই পার্টটা একসেপ্ট করে নেওয়া হয় যে স্পিনিং কম্পোনেন্ট। আর যদি আরো প্রপার ওয়েতে এফিশিয়েন্ট ওয়েতে আমাদেরকে এক্সিয়াল ফ্লো পাম্পটাকে অপারেট করতে হয়, তখন যখন দেখো সামনের এই অংশটা হচ্ছে প্রোপেলারের পিছনের দিকে আবার ফিক্সড কিছু গাইড ভেইন দেওয়া হয়। এই গাইড ভেইন গুলো কিন্তু ঘুরবে না, শুধু ঘুরবে হচ্ছে প্রোপেলারের সামনের অংশটুকু। তো তাহলে সুবিধা কি, প্রোপেলারটা তো পানিটাকে তার পিছনের দিকে ট্রান্সফার করে দিবে, কিন্তু এই গাইড ভেইনের মধ্য দিয়ে যখন যাবে পানিটা সেটা কিছুটা স্ট্রেইট হয়ে যাবে এবং যেই স্পিনিং কম্পোনেন্ট যেটা থাকবে সেই স্পিনিং কম্পোনেন্টটা অ্যাডিশনাল প্রেসার এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো যদি মোর এফিশিয়েন্টলি এক্সিয়াল ফ্লো পাম্প অপারেট করতে হয় তখন এই প্রোপেলারের সাথে অ্যাডিশনাল এই ধরনের ফিক্সড গাইড ভেইন থাকলে সেক্ষেত্রে স্পিনিং কম্পোনেন্টটাকে আমরা কিছুটা প্রেসার এনার্জিতে কনভার্ট করতে পারি। আর যদি এই ধরনের পাম্প হয় যেখানে প্রোপেলারের সাথে অ্যাডিশনাল কোনো ফিক্সড গাইড ভেইন থাকে না, তখন এখানে দেখা যায় যে পাম্প যে এনার্জিটা ট্রান্সফার করে ফ্লুইডে তার অনেকটা এনার্জি এখানে ফ্লুইডের টার্বুলেন্সের কারণে অনেক এনার্জি লস হয়ে যায়। এই জন্য দেখা যায় যে এখানে এনার্জি এফিসিয়েন্সি খুব কম পাওয়া যায় এই ধরনের পাম্পের ক্ষেত্রে, খুবই কম, অনেক এনার্জি লস হওয়ার কারণে। তো এই ধরনের পাম্পগুলো সাধারণত যেখানে আমাদের ফ্লো রেটটা অনেক বেশি দরকার কিন্তু হেড বা লিফটটা কম দরকার, 1.5 থেকে 3 মিটার, বুঝতেই পারছো যে খুব কম, 5 ফিট থেকে 10 ফিটের মতো এরকম হাইটে তোলা দরকার, শুধুমাত্র তখনই আমরা এক্সিয়াল ফ্লো পাম্পটা ইউজ করে থাকি। সাধারণত এটা ইরিগেশন ক্যানেলে বা টিপিক্যালি খুব লো হাইটে যদি আমাদের লিফট করতে হয়। অথবা আর এটা আরেকটা সুবিধা আছে, এটা এমন ভাবে ডিজাইন করা এখানে যদি পানির মধ্যে বিভিন্ন ধরনের সাসপেন্ডেড পার্টিকেল থাকে, স্পেশালি স্যান্ড বা সিল থাকে, সেগুলোতে পাম্পের তুলনামূলকভাবে ক্ষতিটা কম হয় যেহেতু এখানে ফ্লোর ডিরেকশনটা এক্সিয়ালি থাকে, এখানে প্রোপেলারের উপরে এই এটার কারণে প্রেসারটা কম থাকে। তো এটার ক্ষেত্রে আমরা এক্সিয়াল ফ্লো পাম্পগুলো, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা পাম্পের কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল মানে সেটা সুবিধা অসুবিধাগুলো এবং অ্যাপ্লিকেবিলিটি গুলো একটু ভালো করে দেখবে। প্রিন্সিপাল তো পড়বেই অবশ্যই, তার সাথে এগুলো দেখবে। আচ্ছা, এগুলোই ছিল আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পের কয়েকটা টাইপ: এক্সিয়াল ফ্লো পাম্প, টারবাইন পাম্প, ডিফিউজার পাম্প এবং ভলিউম পাম্প। ঠিক আছে, এই 4টা টাইপ। তো কিন্তু 4টার অ্যাপ্লিকেশন কিন্তু এক এক জায়গায় এক এক রকম এবং সুবিধা অসুবিধাগুলো ভালো করে খেয়াল করবে। এরপর থার্ড আরেকটা ডিসপ্লেসমেন্ট পাম্প আমরা ফার্স্টেই দেখেছি, এরপর লাস্ট আরেকটা টাইপের পাম্প আমরা দেখবো, সেটা হচ্ছে এয়ার লিফট পাম্প। এটাও পানিকে লিফট করার জন্য কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের পাম্প ইউজ করা হয়, যদিও সেটা টিপিক্যাল ওয়াটার সাপ্লাই সিস্টেমে কম। অন্য কোনো জায়গায় যেখানে ময়লা পানি বিভিন্ন জায়গায় একটা সাইড থেকে আরেকটা সাইডে লিফট করতে হয়, সেখানে লো কস্টে অপারেশনের জন্য এই ধরনের এয়ার লিফট পাম্প ইউজ করা হয়। এয়ার লিফট পাম্প তোমরা যদি টার্মটা খেয়াল করো, টার্মটা শুনলেই বুঝতে পারছো যে এখানে পাম্পের সাথে এয়ারের একটা মানে পাম্পিং অপারেশনটা হচ্ছে এয়ারের মাধ্যমে। ঠিক আছে, এখানে মিডিয়ামটা হচ্ছে এয়ার। তো এয়ারটা কোথা থেকে, আমরা যদি এই ছবিটা একটু দেখো, এখানে এইটা হচ্ছে রিজার্ভয়ার যেখানে পানি আছে, সেই পানির মধ্যে একটা রাইজিং মেইন, একটা লং একটা ভার্টিক্যাল পাইপ আছে যেটাকে আমরা রাইজিং মেইন বলছি, মানে যেটার মাধ্যমে পানিটা উঠানো হবে, মেইন পাইপ। আর এই মেইন পাইপের মাধ্যমে আরেকটা পাশে ছোট একটা পাইপ, দেখো ভালো করে, ছোট একটা পাইপ আছে, যেই পাইপটা হচ্ছে কিসের সাথে কানেক্টেড থাকবে, এয়ার কম্প্রেসারের সাথে কানেক্টেড থাকবে। এবং কম্প্রেসার কি করবে, এয়ার কম্প্রেসার কম্প্রেসড এয়ার সাপ্লাই করবে এবং এই কম্প্রেসড এয়ারটা কোথায় সাপ্লাই করবে, এই যে রাইজিং মেইনটা আছে সেটার দিকেই কিন্তু এই দেখো পাইপটা কিন্তু ঢুকানো। তো এটার যে রাইজিং মেইনের লোয়েস্ট পয়েন্ট সেটাতে একটা ফুটপিস ভালভ অথবা হচ্ছে এয়ার ডিফিউজারের মাধ্যমে কম্প্রেসড এয়ারকে এই ইনলেটের মাধ্যমে এখানে সাপ্লাই করা হবে। দ্যাট মিন্স রাইজিং মেইনের মধ্যে যে পানিটা থাকবে সেটার মধ্যে শুধুমাত্র কিন্তু পানি থাকবে না, পানির সাথে বাতাসও থাকবে, এয়ারও থাকবে, একটা মিক্স অফ এয়ার ওয়াটার, একটা ফোর্থ তৈরি হবে, একটা মিক্সচার তৈরি হবে।
মিক্সচার তৈরি হলে সেটা অটোমেটিক্যালি কিভাবে পানিটা উপরে উঠে আসবে, শুধু আমরা এখানে এয়ার সাপ্লাই করছি, কম্প্রেসড এয়ার সাপ্লাই করছি কম্প্রেসারের মাধ্যমে, রাইজিং মেইন পাইপের মাধ্যমে। তো রাইজিং মেইনে এখানে যে এয়ার ওয়াটার মিক্সচারটা তৈরি হয় দেখা যায় সেটার যে ডেনসিটি থাকে সেটা নিয়ার অ্যাবাউট ওয়াটারের যে ডেনসিটি তার অর্ধেকের কাছাকাছি হয়। তো সারাউন্ডিং যে ওয়াটারটা থাকছে রাইজিং মেইনের সারাউন্ডিং, সেই ওয়াটারের ডেনসিটির তুলনায় এটা যদি অর্ধেক হয়, পানির প্রেশারটা বেশি থাকবে আর এই রাইজিং মেইনের প্রেশারটা হচ্ছে কম থাকছে। তো এই পানির হাই ডেন্স ওয়াটারের প্রেশারের কারণে এই যে এয়ার ওয়াটারের যে ফোর্সটা বা মিক্সচারটা সেটা কিন্তু অটোমেটিক্যালি সারফেস পর্যন্ত চলে আসবে। হ্যাঁ, তবে এটা এমন না, এটা তাহলে তো অনেক ভালো, এটা তো যেহেতু আমাদের তেমন কিছু লাগছে না, খুব বেশি ইলেকট্রিসিটি লাগছে না, এখানে শুধু এয়ার কম্প্রেসার বা মানে আমরা যদি রান করতে থাকি ইজিলি লো কস্টে এটা অপারেট করা যায়, এটা অনেক ভালো। কিন্তু এটার কিছু অসুবিধাও আছে। অসুবিধা একটা যে এটা খুব বেশি ক্যাপাসিটি বা ফ্লো রেট এটাতে অ্যাটেইন করা সম্ভব না। আরেকটা যেটা বড় অসুবিধা, যেটা এটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে আমরা যেটা বললাম যে এয়ার ওয়াটারের যে মিক্সচারটা সেটা ডেনসিটি হবে পানির ডেনসিটি তুলনামূলকভাবে দেখা যায় যে অ্যারাউন্ড হাফ পাওয়া যায়। তো হাফ হলে এই যে লিফটটা মানে পানির লেভেলের থেকে সারফেস পর্যন্ত কতটুকু উপরে উঠতে পারবে সেটা একটা লিমিটেশন আছে। এটা দেখা যায় যদি এটার যে ডেনসিটিটা এয়ার ওয়াটারের যে মিক্সচারটা সেটা ডেনসিটি যদি পানির অর্ধেক হয়, তাহলে যেই ডেপথে রাইজিং মেইন পাইপটা ডুবে থাকে, ইমার্সড অবস্থায় থাকে, ম্যাক্সিমাম সেই ডেপথ পর্যন্ত পানিটা এটার উপরে উঠতে পারবে। দ্যাট মিন্স খেয়াল যদি করো এই যে এখানে এল যেটা দেখানো আছে রাইজিং মেইনের লেন্থটা, রাইজিং মেইনের লেন্থটা কিন্তু সাধারণত ইমার্শন লেন্থের এল এর 2 টাইমস এর কখনো বেশি হবে না। এখানে যতটুকু লেন্থ পানিটা মানে টিউবটা রাইজিং মেইন যে টিউবটা যতটুকু লেন্থে পানিতে ডুবানো থাকবে ঠিক ততটুকু লেন্থ পর্যন্ত ম্যাক্সিমাম তুলতে পারবে, এর থেকে বেশি তুলতে পারবে না। তো আসলে এই টিউবটা তো এমন না যে আসলে অনেক ডিপে ঢুকানো সম্ভব বা সেখানে কম্প্রেসড এয়ার সাপ্লাই করাও ডিফিকাল্ট। তো এই জন্য খুব বেশি ডেপথে আসলে এই ধরনের এয়ারলিফট পাম্পটা অপারেট করা সম্ভব হয় না। কিন্তু এয়ারলিফট পাম্পের সুবিধা যেটা হচ্ছে এখানে পানির মধ্যে যদি বিভিন্ন ধরনের সাসপেন্ডেড পার্টিকেল থাকে, ময়লা থাকে, সেগুলো সহ কিন্তু যেহেতু এখানে কোনো ধরনের মেকানিক্যাল পার্টস নাই সেহেতু সেটা নষ্ট হওয়ার চান্স কম, সেহেতু সেখানে ইজিলি আমরা এই ধরনের পাম্পটাকে অপারেট করতে পারি। এই পাম্পটা আসলে ইউজ করা হয় যখন অনেক জায়গায় আমরা বিভিন্ন সময় কাজের সময় কাদামাটি সহ পানি কিন্তু তৈরি হয়ে যায়, বিশেষ করে বোরহোল করার সময় বা কোনো জায়গায় যখন দাগ করা হয় পানি উঠে আসে, যখন ওয়াটার লেভেলের নিচে করা হয় সেইখানে পানিটাকে তোলার জন্য, ক্লিয়ার করার জন্য তখন যে পাম্পটা ইউজ করা হয় তখন মোর কনভিনিয়েন্ট পাম্প হচ্ছে এয়ারলিফট পাম্প। তবে আমাদের খেয়াল রাখতে হবে এই লেন্থটা, এই ইমার্স যে লেন্থটা সেটা যাতে এই লেন্থটার থেকে বেশি হয়, যত বেশি হবে তত এফিশিয়েন্টলি বা তত বেশি পরিমাণে ফ্লো রেটটা পাওয়া যাবে, যেটা এখানে নেক্সট ইয়াতে বলা আছে স্লাইডে। The greater the ratio of the submergence of the rising main to the static head, the more force will be discharged. সাবমার্জেন্সের রেশিওটা যদি বেশি হয়, সাবমার্জ বলতে কিসের সাবমার্জেন্স, এই যে মেইন যে রাইজিং মেইনটা সেটা যত বেশি পরিমাণে সাবমার্জ থাকবে টোটাল স্ট্যাটিক হেডের তুলনায় তত বেশি পরিমাণে কিন্তু পানি উঠবে। এইভাবে এই কন্ডিশন মাথায় রেখেই যখন আমরা এয়ারলিফট পাম্প দিয়ে যদি পানি তুলতে হয় তখন বোরহোল করার সময় বোরহোলের যে ডেপথটা এবং সাবমার্জেন্সের ডেপথটা কতটুকু হবে সেইটা মাথায় রেখে কিন্তু সেই পরিমাণ ডেপথে বোরহোল করতে হবে। যদি এরকম হয় আমি বোরহোল করলাম, ইমার্স করলাম এতটুকু কিন্তু আমি পানি তুলতে চাই এতটুকু, সেটা কিন্তু কখনোই আসবে না। এই এলটা will be less than or equals to 2 times of immersion length। ঠিক আছে, যতটুকু ইমার্স থাকবে বা সাবমার্স থাকবে তার 2 গুণের থেকে কখনোই বেশি হতে পারবে না, তার থেকে ছোট হতে পারবে, তার থেকে ছোট হলে কিউটা বেশি পাওয়া যাবে কিন্তু তার থেকে বেশি হতে পারবে না। এটা হচ্ছে এটা সমস্যা। তো এই ধরনের পাম্পে এয়ার কম্প্রেশনের মাধ্যমে এয়ার সাপ্লাই করে এয়ার ওয়াটারের যে মিক্সচারটা আমরা পানিটা সাপ্লাই করছি সেটাতে আসলে এফিসিয়েন্সি খুবই কম পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ এফিসিয়েন্সি মাত্র 20 থেকে 30%। তার মানে কম্প্রেসড এয়ারের মাধ্যমে আমরা যে পরিমাণ এনার্জি সাপ্লাই করব তা কাজে লাগবে মাত্র 20 থেকে 30%, এর বাকিটাই লস হবে। তবে ভালো যে যেহেতু মেকানিক্যাল কোনো এলিমেন্ট নাই এটা অপারেট করা ইজি, এবং স্যান্ডি বা গ্রিটি ওয়াটার যেটা একটু আগে বললাম যে কাদামাটি বা স্যান্ডি ওয়াটার যদি হয় সেটাকে ইজিলি এই ধরনের পাম্পের মাধ্যমে আমরা লিফট করতে পারি।
তবে বোরহোলের যে কনসিডারেশন সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা যাতে সাবমার্জেন্স লেন্থের থেকে ডাবলের থেকে বেশি না হয়, সেটা আমাদের খেয়াল রেখে এয়ারলিফট পাম্পের দিকে। আমরা মোটামুটি বেসিক যে পাম্পগুলো ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে বা পানি লিফট করার জন্য মোটামুটি টিপিক্যালি যে সমস্ত পাম্পগুলো ইউজ করা হয় সেগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো সেগুলো আমরা দেখলাম, বেসিক প্রিন্সিপাল গুলো। নেক্সট হচ্ছে যে আমরা আসবো এগুলোর যে বেসিক কিছু হাইড্রোলিক্স বা পাম্পের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যেগুলো আমাদের পাম্প সিলেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমরা দেখবো। তো সেটাতে যাওয়ার আগে আমি অনেকবারই আমার মনে হয় পাম্পিং হেড, স্ট্যাটিক হেড, ডিসচার্জ হেড এই কথাগুলো বলেছি। তো হেড কথাটা আসবে, হেড আর প্রেসার এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? আমরা কিন্তু যত টাইপেরই বলেছি না কেন, পাম্পগুলো বলেছি ডিসপ্লেসমেন্ট হোক, সেন্ট্রিফিউগাল হোক, এগুলো একটা নির্দিষ্ট হাইটে পানি তুলতে পারে, কিন্তু আলটিমেটলি পানিতে কিন্তু হাইট তো তোলার জন্য কি করতে হয়, পানিতে একটা নির্দিষ্ট প্রেসার সাপ্লাই করতে হয়। তো প্রেসারের সাথে হেডের বা হাইটের এটার যে সম্পর্কটা কি সেটা আমরা এখানে দেখবো। আমরা একটু ছবিটা আগে দেখি। এখানে ছবিতে দেখা যাচ্ছে এখানে একটা রিজার্ভায়ার আছে, রিজার্ভায়ারটাতে দুইটা পার্টিশন, একটা পার্টিশন দেওয়া আছে। এই সাইডে হচ্ছে 5000 গ্যালন পানি আছে, এই সাইডে হচ্ছে 5 গ্যালন পানি আছে, কিন্তু দুইটার ক্ষেত্রেই যে পানির হাইটটা, সেই পানির হাইটটা কিন্তু সেম। খেয়াল করলে দেখো, যদিও পানির ভলিউমটা কিন্তু সেম না, দুইটাতে কিন্তু পানির ভলিউমটা ডিফারেন্ট। এখন এটার সাথে একটা প্রেসার টিউব এখানে লাগানো আছে, যে টিউবে হচ্ছে প্রেসার গজ লাগানো আছে। সিমিলারলি এই সেগমেন্টটা যেটা হচ্ছে পার্টিশন করা 5 গ্যালনের, সেটার সাথেও একটা পাইপ লাগিয়ে সেটার সাথে প্রেসার গজ লাগানো আছে, এবং প্রেসার গজগুলো দুইটা পাইপেই দুইটা হাইটে লাগানো আছে। একটা লাগানো আছে হচ্ছে এই পানির লেভেল থেকে 115.5 ফিট নিচে প্রেসার গজ লাগানো আছে, আর একটা হচ্ছে 234 ফিট নিচে। আরেকটা না, মানে দুইটা লাইনে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইখানে যে প্রেসার গজটা লাগানো আছে, এইখানে যে প্রেসার গেজটা লাগানো আছে, দুইটাতে পাইপের যে অ্যালাইনমেন্টটা তোমরা যদি খেয়াল করো, দুইটা পাইপের অ্যালাইনমেন্ট কিন্তু সেম না, এটা স্ট্রেইট, এটা কিন্তু বাঁকা। এবং এখানে পানির ভলিউম কম, এখানে পানির ভলিউম বেশি। কিন্তু আমরা প্রেসার গজে যদি রিডিং দেখি, দুইটার ক্ষেত্রেই কত রিডিং দেখা যাচ্ছে বলো তো? দেখা যাচ্ছে এখানে এই দুইটার ক্ষেত্রে 115.5 ফিটে দুইটা যে প্রেসার গেজ লাগানো আছে, দুটার ক্ষেত্রে প্রেসার কত রিডিং দেখাচ্ছে? দেখতে পাচ্ছ না তোমরা? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি বলছি যে 115.5 ফিটে দুইটা প্রেসার গজ লাগানো আছে সেপারেট দুইটা পাইপলাইনের সাথে, এবং একই রিজার্ভায়ারের দুইটা সেগমেন্ট ছিল, দুইটা সেগমেন্টের সাথে, কিন্তু দুইটাতে প্রেসার গজে যে প্রেসারের রিডিংটা দেখাচ্ছে সেটা কত? 50 psi। তাহলে এখানে দেখো, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পানির ভলিউম কম হোক বেশি হোক, একই হাইটে যখন আমরা প্রেসার রিড করছি, মানে হাইটটা কতটুকু, এলিভেশনটা সেম 100, এই পানির লেভেল থেকে 115, আমি 115 ফিটই বলি, 115 ফিট নিচে যে প্রেসার গজটা লাগানো আছে এটা এখানেও 50 psi দেখাচ্ছে। আর এইখানে এই পাইপলাইনে, যদিও এখানে যে লাইনটা দেখানো আছে যে প্রেসার গেজটা, সেটা বাঁকা করে লাগানো আছে, বাট হাইট তো সেম। এখানে যদি আমি সারফেস থেকে, ওয়াটার সারফেস থেকে এটার হাইটটা বলি, সেটাও কিন্তু সেম হাইটেই আছে, সেখানেও কিন্তু প্রেসারের রিডিংটা দেখাচ্ছে সেম। দ্যাট মিন্স 5 গ্যালন ওয়াটারের এই ওয়াটার কলামটা যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করছে, 5000 গ্যালনেরও এই হাইটের ওয়াটার কলামটা সেম প্রেসার তৈরি করছে। সেই প্রেসার বলতে কি, এখানে কিন্তু আমার টোটাল ফোর্স বলছে, একটু খেয়াল করো, যেটা প্রেসার বলছে, প্রেসার বলতে কি পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ এনার্জি তৈরি হচ্ছে। তো পার ইউনিট এরিয়াতে যেহেতু পানির হাইটটা সেম দুইটাতেই, সেই কারণে আমাদের কিন্তু দুইটাতেই একই এলিভেশনে প্রেসারটা সেম জেনারেট করছে। এবং একইভাবে যদি আমরা আরো নিচে দেখি, 234 ফিট নিচে, 234 ফিট নিচেও দুইটা এখানে প্রেসার গেজ লাগানো আছে। দেখতে পাচ্ছি যে স্ট্যাটিক হেডটা, যেহেতু এখানে কলামটা পানিটা আরো অনেক উপরে, সেখানে যে স্ট্যাটিক হেডটা হবে যেটা বেশি, সেখানে প্রেসারটাও কিন্তু অনেক বেশি। সিমিলারলি এখানেও 100 psi, এখানেও বাঁকা হওয়ার পরেও যেহেতু হাইটটা সেম, এখানেও 100 psi। এবং 5 গ্যালন ওয়াটার হলে কি হবে, এখানেও পানির যে লেভেলটা ছিল সেটা যেহেতু সেম ছিল, তো এইখান থেকে এই পর্যন্ত দুইটার ক্ষেত্রে, এখান থেকে এই পর্যন্ত এই হাইটটাও 234, এইখান থেকে এই পর্যন্ত এইটারও হাইটটা হচ্ছে 234। দ্যাটস ওয়াই এখানে যে প্রেসার গেজে যে প্রেসারটা দেখাচ্ছে দুইটা কিন্তু ইকুয়াল। তো এই প্রেসারটাকেই আমরা একটা ইকুয়াল যদি হাইটে কনভার্ট করে নেই, সেটাকেই আমরা সাধারণত
হেড এই টার্মটা আসলে ব্যবহার করি। যেমন এখানে ছবিতে যেমন দেখা যাচ্ছে এটা 234 আমি এখানে 100 psi না বলে বলতে পারি যে ইট ইকুইভ্যালেন্স টু 234 ফিট অফ ওয়াটার হেড। দ্যাট মিনস যদি তুমি 234 ফিট হাইটের একটা ওয়াটার কলাম নাও, সেটার যে প্রেসারটা তৈরি হবে সেই প্রেসারটা হচ্ছে 100 psi। বা অল্টারনেটিভলি আমি যদি 50 psi এর জন্য বলতে পারি, 50 psi এর জন্য 115.5 ফিটের যে পানি, সেটার যে পরিমাণ প্রেসার ডেভেলপ করবে সেটার ইকুইভ্যালেন্ট প্রেসার হচ্ছে 50 psi। তো এইভাবে করে আমরা হাইট মানে প্রেসারকে ইকুইভ্যালেন্ট একটা হাইটে কনভার্ট করতে পারি, যেটাকে আমরা হেড বলে থাকি। হেড বলে আসলে প্র্যাকটিক্যালি কিন্তু কিছু নাই, ফ্লুইড সবসময় প্রেসারই তৈরি করে, কিন্তু সেই প্রেসারকে আমরা আমাদের বোঝার সুবিধার জন্য বা ক্যালকুলেশনের সুবিধার জন্য যখন আমরা কাজগুলো করি, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন গুলো করি, সেগুলোকে সিম্পলিফাইড করার জন্য আমরা প্রেসারকে ইকুইভ্যালেন্ট হেডে সবসময় কনভার্ট করে থাকি। সেটা এখানে যদিও এখানে ইকুয়েশনটা আমি ফিটে লিখেছি, বাট নট নেসেসারিলি ফিটে, তোমরা আসলে অনেক সময় হেড মিটারেও পাওয়া যায়, অনেকভাবেই মানে জাস্ট হাইটের ইউনিটে আমরা এক্সপ্রেস করে থাকি। তো হাইটের ইউনিটে কিভাবে এক্সপ্রেস করতে পারি, আমরা যদি ফ্লুইডের প্রেসার জেনে থাকি যে ফ্লুইডের প্রেসার সে ধরো 30 psi, তাহলে আমি সেটাকে ইকুইভ্যালেন্ট হেডে কিভাবে কনভার্ট করব, প্রেসার ইনটু 2.31 ডিভাইডেড বাই হচ্ছে ওই ফ্লুইডের স্পেসিফিক গ্র্যাভিটি। এখানে একটু খেয়াল করার বিষয় যে সে ধরো আমার একটা পানি আছে, এখানে পানির এখানে যদি এইখানে 5000 গ্যালন বা 5 গ্যালন যেটাই হোক না কেন, এখানে যদি পানি থাকে, এখানে পানির প্রেসার আসছে 50 psi, কিন্তু যেখানে পানি না রেখে আমি যদি একটা হেভি অয়েল রাখি, হেভি অয়েল যেটা ডেনসিটি পানির থেকে বেশি, সেখানেও কি এখানে প্রেসারটা 50 psi আসবে? কি মনে হয় তোমাদের, বলো তো? আমি একই রিজার্ভারের হাইটও সেম, কিন্তু পানি না রেখে পানির পরিবর্তে আমি একটা হেভি একটা লুব্রিকেন্ট অয়েল রাখলাম যেটার হচ্ছে ডেনসিটি পানির থেকে বেশি, সেখানেও কি এই যে 115 ফিট হাইটে আমি কি প্রেসার কি 50 psi পাবো, নাকি কম পাবো, না বেশি পাবো? মিস কম পাবো। আমি কিন্তু মোর ডেন্স বলছি। ডেন্স বলা মানে কি, মানে তার পার ইউনিট ভলিউমে ওয়েট হচ্ছে বেশি। তার যদি ওয়েট বেশি হয়, সেটা প্রেসার বেশি ডেভেলপ করবে না? ও জি মিস, বেশি পাবো, বেশি হবে, ঠিক আছে। তাহলে যদি আমাদের এখানে ইউনিট ওয়েট যদি চেঞ্জ হয়ে যায়, এটা খেয়াল করার বিষয় যে আসলে হেড আর ইয়ার রিলেশনশিপটা এইটাই, বাট সবসময় প্রেসার আর হেড কিন্তু মানে ভ্যালুটা একই হবে না সব ফ্লুইডের ক্ষেত্রে। তো যদি এটা আমার পানি হয়, এটা 115 ফিট আমি পেলাম যদি 50 psi, তাহলে যদি আমার একটা ম্যাটেরিয়াল হয় যেটার ইউনিট ওয়েট হচ্ছে পানির থেকে বেশি, সেক্ষেত্রে এইটার যে প্রেসারটা থাকবে সেই প্রেসারটা হবে কিন্তু 50 psi থেকে বেশি হবে, যেহেতু তার ইউনিট ওয়েটটা বেশি। তো তখনও কিন্তু আমার হেড যদি দেখো, হেড কিন্তু 115 ফিটই হচ্ছে, কিন্তু প্রেসার কিন্তু আসলে 50 হবে না, প্রেসার কিন্তু তখন বেশি। তো উল্টা ভাবে যদি বলি 50 psi প্রেসার যদি আমি রেকর্ড করি, সেটা আসলে পানির ক্ষেত্রে হলে তার ইকুইভ্যালেন্ট হেডটা হবে, যদি আমাদের অন্য কোনো ফ্লুইড হয় সেটার ক্ষেত্রে কিন্তু ইকুইভ্যালেন্ট হেডটা সেম হবে না। দ্যাটস ওয়াই এটার যে সিগনিফিকেন্সটা এটা আমাদের এই ইকুয়েশনে আসছে। দেখো হেডটার সাথে কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটির একটা সম্পর্ক আছে, বা ইউনিট ওয়েটের একটা সম্পর্ক আছে। যেটার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, সেটার হেড কি হবে, যদি ইকুয়েশনটা আমরা এখানে দেখি, সেম প্রেসারের জন্য সে ধরো প্রেসার হচ্ছে 50 psi, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি যেটার হচ্ছে 1, সেটার হচ্ছে হেড একরকম হবে, আর স্পেসিফিক গ্র্যাভিটি যেটা গ্রেটার দেন 1, সে 1.5, সেটার হেড কি হয়ে যাবে, কমে আসবে না? জি মিস। তার মানে কি, কম পরিমাণ হাইটের জন্যই সে কিন্তু সেই ফ্লুইডটা ওই 50 psi প্রেসারই জেনারেট করবে। তো প্রেসার আর হেডের সম্পর্কটা যদিও হয় খুবই সিম্পল, যে এইভাবে আমরা করতে পারি, যেমন এখানে ছবিতে দেখা যাচ্ছে 115.5 ফিট ওয়াটার কলামের প্রেসার হচ্ছে 50 psi, বাট এটা কিন্তু ওয়াটার কলামের প্রেসার। এটা যদি ওয়াটার না হয়ে অন্য কোনো ফ্লুইড হয়, ইভেন যদি লাইটার হয় তাহলে কিন্তু এখানে 115.5 ফিটে সেটার প্রেসার 50 আসবে না, তার থেকে কম আসবে। তো প্রেসার আর হেডের সাথে আসলে ফ্লুইডের যে স্পেসিফিক গ্র্যাভিটি বা ফ্লুইডের যে ইউনিট ওয়েট, তার একটা সম্পর্ক আছে, বাট স্টিল আমরা জিনিসটাকে সিম্পলিফাই, মানে হেডটা সেম ধরো আমরা যখন সেন্ট্রিফিউগাল পাম্পের কথা বলছি, সেন্ট্রিফিউগাল পাম্পের কাজ কি, সেন্ট্রিফিউগাল পাম্প কি করবে, ফ্লুইডকে একটা নির্দিষ্ট পরিমাণ প্রেসার ট্রান্সফার করবে। এখন কেউ যদি পানি পাম্প করে, সেই ক্ষেত্রেও সেন্ট্রিফিউগাল পাম্প একই পরিমাণ প্রেসার কনভার্ট করছে, একই পরিমাণ প্রেসার ট্রান্সফার করছে। এখন অন্য কেউ যদি পানি না করে অন্য কোনো ফ্লুইডকে পাম্প করে, যে ফ্লুইডের
ধরে নিই সেই ফ্লুইডের হচ্ছে ইউনিট ওয়েট পানির থেকে বেশি, মানে হেভি, তুলনামূলকভাবে ডেন্স, সেই ফ্লুইডেও কিন্তু পাম্পের ক্যাপাসিটি তো সেম, দ্যাট মিন্স পাম্প কিন্তু সিমিলার প্রেসার ট্রান্সফার করবে, কিন্তু ওই ফ্লুইডটা কিন্তু পানি যদি 100 ফিট উঠতে পারে, ওই ফ্লুইডটা যেটা হেভি ফ্লুইড সেটা কিন্তু 100 ফিট উঠতে পারবে না, কারণ সেটা প্রেসার একই পরিমাণ ট্রান্সফার করছে, বাট ওইটার ইকুইভ্যালেন্ট হেড কিন্তু হচ্ছে কম, যেহেতু হেভি। দ্যাটস ওয়াই সে হয়তোবা ওই ফ্লুইডটাকে পাম্প হয়তোবা তুলতে পারবে সে 70 ফিট বা 80 ফিট। জিনিসটা ক্লিয়ার হয়েছে? প্রেসার হেডের সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে তুমি যদি বলো যে একটা পাম্পের, তুমি পাম্পের এনার্জি তুমি বের করতে পারবে যে পাম্প এতটুকু এনার্জি ট্রান্সফার করে, বাট ওই একই পরিমাণ এনার্জি ট্রান্সফার করে সব ফ্লুইডকে কিন্তু একই হাইটে আসলে পাম্প তুলতে পারবে না, কারণ প্রত্যেকটা ফ্লুইডের ইকুইভ্যালেন্ট হেড কিন্তু সেম না। ঠিক আছে? তারপরে আমরা হেড দিয়ে আছে আমরা ইজিলি মানে এই জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করার জন্য বা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা ফ্লুইডের প্রেসার বা পাম্পের যে এনার্জি তৈরি হয় সেগুলোকে এনার্জিতে না বলে আমরা তার ইকুইভ্যালেন্ট হেডে কনভার্ট করে নিই। তো ইকুইভ্যালেন্ট হেডে কনভার্ট করার জন্য আমি সবসময় এইভাবে আমরা ব্যবহার করব। যদি আমরা ফিটে কনভার্ট করে থাকি 2.31 ইনটু প্রেসার, যে পরিমাণ প্রেসার বলছি, ডিভাইড বাই হচ্ছে ওই ফ্লুইডের, যেই ফ্লুইডের ইকুইভ্যালেন্ট হেড বের করছি সেই ফ্লুইডের স্পেসিফিক গ্র্যাভিটি। এটাকে বা যদি আমি এইভাবে সিম্পলিফাই ওয়েতে বলতে পারি, সে ধরো যদি আমরা পানি নেই, একটা 10 ফিট ওয়াটার কলামে একটা টিউব নেই, হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে আমি একটা টিউব নিচ্ছি যেটাতে পানি আছে 10 ফিট, তাহলে এটার বটমে যে প্রেসারটা তৈরি হবে সেই প্রেসারটা হয় হচ্ছে, সেটার যে স্ট্যাটিক হেডটা তৈরি হয় এই হাইটের কারণে, সেই হেডটা হয় হচ্ছে 4.34 psi। ঠিক আছে? তাই 4.34 psi হলে তোমাকে যদি বলা হয় যে ইকুইভ্যালেন্ট হেড বের করো, আমি তো এই ফর্মুলা দিয়ে বের করতেই পারি, কিন্তু না বলে তুমি কি এইখান থেকে ছবিটা দেখে বলতে পারো যে পানির ইকুইভ্যালেন্ট হেড কত? এখানে বলা যায়? এখানে পানির ইকুইভ্যালেন্ট হেড হচ্ছে 10 ফিট। ইকুইভ্যালেন্ট হেড 10 ফিট মানে হচ্ছে যে আসলে 10 ফিটে যে পরিমাণ প্রেসার তৈরি করে সেই প্রেসারটাই হচ্ছে 4.34 psi। ঠিক আছে? আশা করি। হ্যাঁ বলো, বলছে কিছু? প্রেসারের হেডের ইয়াটা যদি না ক্লিয়ার হয় তোমরা বলতে পারো, আর যদি হয়ে যায়, যদি ক্লিয়ারলি বুঝতে পারো আশা করি, তাহলে নেক্সট টপিকসে চলে যাচ্ছি, পাম্প হাইড্রোলিক্স। তো পাম্প হাইড্রোলিক্স বা পাম্পের হেড ক্যালকুলেশন যখনই করি, এর আগেই বলেছি আমরা কিন্তু প্রেসারের ক্যালকুলেশন খুব কম করি, আমাদের কনভিনিয়েন্সের জন্য আমরা সবসময় হচ্ছে হেড এই টার্মিনোলজিটাই ব্যবহার করি। বাট হেড বলে আসলে কিছু নেই, হেড বলতে তার ইকুইভ্যালেন্ট যে প্রেসার বা এনার্জিটা সেটাকে কিন্তু আমরা হেড হিসেবে এটাকে আমরা ডিফাইন করছি। ঠিক আছে? তো হেড আসলে দুইটা হেড, যখন আমরা পাম্পিং হেডের কথা বলি, একটা হচ্ছে পাম্পের সাকশন হেড আর একটা হচ্ছে পাম্পের ডিসচার্জ হেড। তো সাকশন হেড বলতে বোঝায় পাম্পের সাকশন সাইড থেকে, আমি এখানে কিন্তু দুইটা ছবি দেখানো আছে, দুইটা ছবিতে আছে, এখানে যদিও ফ্লোর ডিরেকশনটা দেখানো নাই, ফ্লোর ডিরেকশনটা ড্র করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পানি এদিক থেকে এদিকে উঠছে, সিমিলারলি এখানেও পানি এখান থেকে এদিকে উঠছে। ঠিক আছে? তো ফার্স্ট কেসটাতে আমরা যদি দেখি লেফট সাইডের যে ডায়াগ্রামটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি পাম্প এটা পানি তুলছে এখান থেকে আর পানি তুলে সাপ্লাই করছে এখানে। বাট সেকেন্ড ছবিটাতে আমরা যদি দেখি, সেকেন্ড ছবিটাতে পাম্পটা কিন্তু সাকশন সাইডের নিচে বসানো, আর অবশ্যই ডিসচার্জ সাইডটা সেটা উপরের দিকেই আছে, সেরকম ভাবে আছে। তো দুইটা কেসের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রথমে আমরা এটার ক্ষেত্রে বলি, যেটা টিপিক্যালি হয় সাধারণত পাম্পটা যেই সোর্স থেকে তোলা হয় বা যে রিজার্ভার থেকে তোলা হয়, ইউজুয়ালি হচ্ছে পাম্পটা তার উপরে বসানো হয়। তো পাম্পটা যদি উপরে বসানো হয়, এখানে হচ্ছে পাম্পের পজিশন, আর এটা হচ্ছে সাকশন সাইডের যে রিজার্ভার। তো সাকশন সাইডের রিজার্ভারে যে ওয়াটার সারফেসটা, এখানে ওয়াটার সারফেস, পানি কিন্তু দেখো পানির পাইপটা কিন্তু আরো নিচ পর্যন্ত যাওয়া, বাট ওয়াটার সারফেসটা এইখানে। তো ওয়াটার সারফেস থেকে পাম্পের যে সেন্টার লাইন, পাম্পের সেন্টার লাইন থেকে ফ্রি যে ওয়াটার সারফেস, সেই ওয়াটার সারফেসের যে হাইটটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে সাধারণত সাকশন হেড। এখানে সাকশন লিফট বলছে, প্রিসাইসলি বলা হচ্ছে যেহেতু পানিটা উপরের দিকে উঠছে, লিফটিং হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা সাকশন লিফট বলছি। তো এটাকে বলা হয় হচ্ছে স্ট্যাটিক সাকশন লিফট। স্ট্যাটিক সাকশন লিফটের তার ডেফিনেশনটা কি? ফ্রি ওয়াটার সারফেস থেকে সাকশন সাইডে যে পানিটা থাকছে সেটার যে ফ্রি ওয়াটার সারফেস, ওয়াটার সারফেস থেকে পাম্পের সেন্টার লাইন পর্যন্ত যে ভার্টিক্যাল হাইটটা,
ভার্টিক্যাল ডিস্টেন্সটা সেটাকে যদি সাধারণত আমরা ফিটেই এক্সপ্রেস করে থাকি, ফিটে এক্সপ্রেস করলে যেই হাইটটা বোঝানো হয় সেটাকে আমরা স্ট্যাটিক সাকশন হাইট বলছি। আর ডিসচার্জ হেডটা কি? ডিসচার্জ হেডটা হচ্ছে পাম্পের সেন্টার লাইন থেকে যেই পর্যন্ত পানি তোলা হচ্ছে সেই ডিসচার্জ সাইডে পানির যে ফ্রি ওয়াটার সারফেস সেটা পর্যন্ত যে হাইটটা সেটাকে বলা হচ্ছে পাম্পের ডিসচার্জ হেড। খেয়াল করে দেখো, পাইপ লাইন পর্যন্ত না, কিন্তু পানি তোলা হচ্ছে ওই পর্যন্ত, এইখান থেকে এই যে পাম্পের সেন্টার লাইন পর্যন্ত হাইটটা, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ডিসচার্জ হেড। এটাকে সাধারণত আমরা এইচডি দিয়ে ডিফাইন করে দিই। ঠিক আছে, তো সাকশন হেডের ডেফিনেশনটা আবার বলছি, পানি যে লেভেল থেকে তোলা হচ্ছে সেটার যে ফ্রি ওয়াটার সারফেস সেখান থেকে পাম্পের সেন্টার লাইন পর্যন্ত ভার্টিক্যাল হাইট হচ্ছে স্ট্যাটিক সাকশন হেড। আর পাম্পের সেন্টার লাইন থেকে যেই পর্যন্ত পানি তোলা হচ্ছে সেই পানির লেভেল পর্যন্ত তার যে ভার্টিক্যাল হাইটটা সেটা হচ্ছে স্ট্যাটিক ডিসচার্জ হেড, যেখানে ডিসচার্জ করা হচ্ছে পানিটাকে। আর এই দুইটা মিলে, এই দুটাকে সাম আপ করলে সেটাকে পাম্পের টোটাল স্ট্যাটিক কন্ডিশনে হেড বলা হয়। স্ট্যাটিক কন্ডিশন তোমরা বুঝো, যখন পাম্পটা রান করছে না, তাই না, যখন শাট অফ কন্ডিশনে আছে, যখন বন্ধ হয়ে আছে, তখন সাকশন লিফট প্লাস হচ্ছে ডিসচার্জ হেড, এটাকে সাম আপ করলে যা হবে সেটাকে আমরা এখানে স্ট্যাটিক হেড বলে ডিফাইন করছি। এখন সিমিলার জিনিসটাই আমরা যদি ডেফিনেশনটা যদি আমরা মাথায় রাখি, ডেফিনেশনটা মাথায় রাখলে সিমিলার জিনিসটাই হচ্ছে সেকেন্ড যে ডায়াগ্রামটা সেটাতে আছে। বাট এখানে ডিফারেন্সটা কি? এখানে যে সাকশন হেডটা, খেয়াল করো, পাম্পের সেন্টার লাইন থেকে সাকশন সাইডের যে ফ্রি ওয়াটার সারফেস সেটার যে হাইটটা, এটাকে আমরা এইচএস বা স্ট্যাটিক সাকশন হেড বলছি। আর ডিসচার্জ হেডটা হচ্ছে পাম্পের সেন্টার লাইন থেকে যেখানে ডেলিভারি করা হচ্ছে, ডেলিভারি যে ওয়াটার সারফেসটা সেটা হচ্ছে ডিসচার্জ হেডটা। বাট এখানে ক্ষেত্রে যদি আমরা স্ট্যাটিক হেড বলি, স্ট্যাটিক হেড হবে হচ্ছে কোনখান থেকে কতটুকু পানি তোলা হচ্ছে, মানে যেই সোর্স থেকে তোলা হচ্ছে সেখান থেকে যেই পর্যন্ত ডেলিভারি করা হচ্ছে সেই দুটার টোটাল হেডটা সেটা হচ্ছে স্ট্যাটিক হেড। তো এখানে স্ট্যাটিক হেডের মধ্যে দুইটার ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে, ফার্স্ট কেসে যেখানে হচ্ছে পাম্পটা ওয়াটার লেভেলের যেখান থেকে পানি তোলা হচ্ছে তার থেকে উপরে আছে, সেক্ষেত্রে স্ট্যাটিক হেডটা হচ্ছে ডিসচার্জ হেড প্লাস সাকশন হেডের সামেশন। এখানে যদি খেয়াল করো ফার্স্ট কেসে এটা হচ্ছে স্ট্যাটিক হেড, এটুকু হচ্ছে ডিসচার্জ হেড, এটুকে সাম আপ করলে স্ট্যাটিক হেডটা হবে, টোটাল স্ট্যাটিক কন্ডিশনে হেডটা। আর এই ক্ষেত্রে কি, ডিসচার্জ হেডটা হচ্ছে এতটুকু আর স্ট্যাটিক হেডটা হচ্ছে, স্ট্যাটিক সাকশন হেডটা হচ্ছে এতটুকু। তো স্ট্যাটিক হেড বের করার জন্য আমাদের কি করতে হবে? ডিসচার্জ হেড থেকে সাকশন হেডটাকে মাইনাস করলে আমরা এখানে পাবো। তো স্ট্যাটিক হেডটা আসলে কোনো ফর্মুলাটা এরকম কখনোই হয় না যে সাকশন হেড আর ডিসচার্জ হেডকে সাম আপ করলেই পাওয়া যায়। এটা ডিসচার্জ হেড থেকে সাকশন হেড সাম আপ করা যেতে পারে, মাইনাসও করতে হতে পারে, ডিপেন্ড করবে আমাদের পাম্পের যে পজিশনটা, পাম্পের পজিশনের সাথে ডিপেন্ড করে আমাদের স্ট্যাটিক হেডটা ক্যালকুলেশন করতে হবে। নেক্সট ক্লাসে আমরা স্ট্যাটিক হেডের ক্যালকুলেশন করব। আর তোমরা যেটা করবা অবশ্যই নেক্সট দিন তোমাদের ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এ এমএআরডি যে বইটা আছে সেই বইটা অবশ্যই সবাই নিয়ে বসবে, সেখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব এই রিলিভেন্ট, তোমরা সবাই নিয়ে